নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু এবং খেলার দুনিয়ার সমস্ত খবরের আপডেট নিয়ে শুরু করছি আজকের স্পোর্টস টুডে। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে 7 উইকেটে 319। এই প্রথম মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠল প্রোটিয়ারা। প্লীহায় রক্তক্ষরণের জেরে এখনো শ্রেয়াস আইয়ার সিডনির হাসপাতালে ভর্তি। তবে উদ্বেগ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে সহ অধিনায়ক। হাসপাতাল বেড থেকে নিজেই শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেন শ্রেয়াস। নতুন হেড কোচের নাম চূড়ান্ত করে ফেলল কেকেআর। আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হচ্ছেন অভিষেক নাইয়ার। শীঘ্রই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করবে নাইটরা। সকাল থেকে গোয়ার আকাশের মুখ ভার, সঙ্গে প্রবল বৃষ্টি। তবে ডার্বির আগে চুপচাপ ঘরে বসে থেকে বিলাসিতা না করে প্রবল বৃষ্টির মধ্যেই ফুটবলারদের প্র্যাকটিস করাতে নেমে পড়লেন কোচ হোসে মলিনা। ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে 7 উইকেটে 319। সেমিফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকার 125 রানের জয়ের প্রধান দুই অধিনায়ক লরা উলভার্ট এবং মারিজানে কাপ। এই প্রথম মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠল প্রোটিয়ারা। ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে 7 উইকেটে 319। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হল 42.3 ওভারে 194 রানে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার 125 রানে জয়ের প্রধান দুই অধিনায়ক লরা উলভার্ট এবং মারিজানে কাপ। এই প্রথম মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠল প্রোটিয়ারা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক নাট সিভার ব্রান্ট। গুয়াহাটির 22 গজে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে ভুল করেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। সেই কাজের নেতৃত্ব দিলেন অধিনায়ক উলভার্ট। ওপেন করতে নেমে 143 বলে 169 রানের ইনিংস খেললেন তিনি। 20টি 4 এবং 4টি ছক্কার সাহায্যে তার এই ইনিংসই সেমিফাইনালে চাপে ফেলে দেয় 4 বারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে। প্রায় শেষ পর্যন্ত 22 গজের এ প্রান্ত আগলে রেখে রান তোলার গতি বজায় রাখেন উলভার্ট। মহিলাদের একদিনের বিশ্বকাপে প্রথম অধিনায়ক হিসেবে কোনো নকআউট ম্যাচে 100 রান করার কীর্তি গড়লেন উলভার্ট। ব্যাট হাতে তাকে সাহায্য করলেন অপর ওপেনার তাজমিন ব্রিটসো। তিনি 6টি 4 এবং 1টি 6-এর সাহায্যে করেন 65 বলে 45। কাপও ভালো ব্যাট করলেন 5 নম্বরে নেমে। তার ব্যাট থেকে এলো 33 বলে 42 রানের ইনিংস। মারলেন 4টি 4 এবং 1টি 6। শেষ দিকে ক্লো ট্রায়নের 26 বলে 33 রানের অপরাজিত ইনিংস দক্ষিণ আফ্রিকাকে 300 পার করে দেয়। তার সঙ্গে অপরাজিত ছিলেন নাদিন ড্রি ক্লার্কও। 6 বলে 11 করেন তিনি। ইংল্যান্ডের কোনো বোলারই এদিন উলভার্টের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি। এর মধ্যে সফলতম সোফি অ্যাকলেস্টোন 44 রানে 4 উইকেট নিলেন। 55 রানে 2 উইকেট লরেন বেলের। 67 রানে 1 উইকেট নিয়েছেন ব্রান্ট। জয়ের মধ্যে 320 রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। কাপের দাপটে ইনিংসের প্রথম 7 বলের মধ্যেই 3 উইকেট পড়ে যায় তাদের। ব্রান্টদের রান তখন 1। সেই সময় ম্যাচের ফল একরকম নিশ্চিত হয়ে যায়। বাকি আনুষ্ঠানিকতাটুকু শেষ হতে যা অপেক্ষা ছিল। দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়ের অপেক্ষা বাড়ালেন ব্রান্ট, অ্যালিস ক্যাপসি এবং ড্যানি ওয়াটহাউস। চতুর্থ উইকেটের জুটিতে ব্রান্ট এবং ক্যাপসি তুললেন 107 রান। ইংল্যান্ড অধিনায়ক করলেন 76 বলে 64। মারলেন 6টি 4 এবং 1টি 6। ক্যাপসির ব্যাট থেকে এলো 71 বলে 50 রানের ইনিংস। তিনি মারলেন 6টি 4। 6 নম্বরে নেমে হজ করলেন 31 বলে 34। ব্রান্ট আউট হবার পর থেকেই 22 গজের এক প্রান্তে আবার পরপর উইকেট পড়ল ইংল্যান্ডের। তাতেও প্রধান ভূমিকা নিলেন কাপ। শেষ দিকে লড়াই করলেন শুধু লিন্ডসে স্মিথ। 36 বলে 27 রান করলেন তিনি। 20 রানে 5 উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসকে থিতুই হতে দিলেন না কাপ। 24 রানে 2 উইকেট ক্লার্কের। একটি করে উইকেট পেয়েছেন আইবঙ্গা খাকা, ননকুলুলেকো এমলাবা এবং সানলুস। হাই নিউজ নেটওয়ার্ক।
রোহিত কোহলিরাও বাঁচাতে পারলেন না অজিতের। বড় সড় লোকসান ক্রিকেট অস্ট্রেলিয়ার। ভারতের বিসিসিআই এবং ইংল্যান্ডের ইসিবির পরই আর্থিক সচ্ছলতার দিক থেকে নাম আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার পর লাগাতার লোকসানের মুখ দেখতে হচ্ছে অজি বোর্ডকে। ক্রিকেট বিশ্বে অন্যতম প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে সচ্ছল ক্রিকেট নিয়ামক সংস্থা অস্ট্রেলিয়ার বোর্ড। ভারতের বিসিসিআই এবং ইংল্যান্ডের ইসিবির পরই আর্থিক সচ্ছলতার দিকে নাম আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার পর লাগাতার লোকসানের মুখ দেখতে হচ্ছে অজি বোর্ডকে। ব্যতিক্রম হল না এবারও। রেকর্ড অঙ্কের আয়ের পর লাভ ক্ষতির হিসেব কষতে গিয়ে ভিড়মি খাচ্ছেন অজি বোর্ডের কর্তারা। কারণ হিসেবে বলা হয়েছে গত মরশুমে প্রায় ৬৫ কোটি টাকা ঘাটতি রয়ে গিয়েছিল তাদের। গত অর্থবর্ষে ভারতের বিরুদ্ধে একটা মেগা টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার হয়েছিল। ওই ৫ ম্যাচের টেস্ট সিরিজই ছিল সাদা জার্সিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ সিরিজ। ওই সিরিজে থেকে মোট অঙ্কের রোজগার হয়েছিল অজি বোর্ডের। আবার ঘরোয়া ক্রিকেটে নতুন সম্প্রচারের সত্ত্বেও ভালো রোজগার করেছে তারা, যার জেরে গত অর্থবর্ষে মোট আয় হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। হিসেব বলছে ২০২৪-২৫ অর্থবর্ষে আয় হয়েছে ৪৫৩.৭ মিলিয়ন অজি ডলার, যা সর্বকালীন রেকর্ড। আগেরবারের থেকে প্রায় ৫ কোটি ডলারও বেশি। সমস্যা হলো ওই একই সময়ের ব্যয় অনেকটা বেড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। তার দুটি কারণ হলো, অস্ট্রেলিয়া গত মরশুমে প্রচুর বিদেশ সফর করেছে, যে কারণে ৭০ দিন দলকে অতিরিক্ত বিদেশ সফরে রাখতে হয়েছিল, যার প্রচুর খরচা হয়েছে। সেই সঙ্গে ভারত অস্ট্রেলিয়া সিরিজের মার্কেটিংয়েও প্রচুর খরচা হয়েছে। সব মিলিয়ে আগের বছরের থেকে খরচ বেড়েছে ২৪ মিলিয়ন অজি ডলার, যার নিটফল অস্ট্রেলিয়ার মুদ্রায় $১১০, ব্রিটিশ মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ ডলার এবং ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি লোকসান। প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার বোর্ডই যদি এই হাল হয় তাহলে অন্য ছোট বোর্ডগুলোর কি হবে? ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য হাল ফেরাতে ভরসা রাখছেন সেই রোকো এবং টেস্ট ক্রিকেটে। সূত্রের খবর, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ভালো লাভের মুখ দেখেছে তারা। আবার সামনে অ্যাশেজ, সেখান থেকে মোট আয়ের আশা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অর্থাৎ পরের অর্থবর্ষে লাভের আশায় বুক বেঁধেছে অজিরা। হাই নিউজ নেটওয়ার্ক। দিন কয়েক আগেই তাকে নিয়ে টেনশনের চৌড়া স্রোত বয়ে গিয়েছে গোটা ক্রিকেট মহলে। প্লীহায় রক্তক্ষরণের জেরে এখনো শ্রেয়স আইয়ার সিডনির হাসপাতালে ভর্তি। তবে উদ্বেগ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে সহ অধিনায়ক। হাসপাতাল বেড থেকে নিজেই শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেন শ্রেয়স। দিন কয়েক আগেই তাকে নিয়ে টেনশনের চৌড়া স্রোত বয়ে গিয়েছে গোটা ক্রিকেট মহলে। প্লীহায় রক্তক্ষরণের জেরে এখনো শ্রেয়স আইয়ার সিডনির হাসপাতালেই ভর্তি। তবে উদ্বেগ বা আশঙ্কার এখন আর কোনো কারণ নেই। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে সহ অধিনায়ক। হাসপাতাল বেড থেকে নিজেই শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেন শ্রেয়স আইয়ার। সোশ্যাল মিডিয়া পোস্টে পাঞ্জাব কিংসের অধিনায়ক বললেন, আমি এই মুহূর্তে চিকিৎসার মধ্যে রয়েছি, তবে প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আপনারা যেভাবে এই কঠিন সময়ে আমাকে সমর্থন করছেন, আমার আরোগ্য কামনা করে একের পর এক বার্তা পাঠাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে প্রার্থনা করার জন্য সকলকেই ধন্যবাদ। জানা গিয়েছে শ্রেয়স এখন অনেকটাই সুস্থ, তবে এখনই দেশে ফেরানো হচ্ছে না তাকে। যতদিন না বিমানের ধকলের জন্য তার শরীর একেবারে তৈরি হচ্ছে, ততদিন তাকে সিডনিতেই থাকতে হবে। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তড়িঘড়ি তাকে সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল, যদিও উদ্বেগ কাটিয়ে আইসিইউ থেকেও ছাড়া পেয়েছেন তিনি। শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে তার। প্লীহার ক্ষত ঠিক করতে বিশেষ এক পদ্ধতি অবলম্বন করে তার চিকিৎসা করেছেন চিকিৎসকেরা। বোর্ড সূত্রে খবর, শ্রেয়সের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে। টিম ইন্ডিয়ার এক চিকিৎসক সিডনিতেই রয়েছেন। তার পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে, যার অর্থ দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে আর পাওয়া যাবে না।
বিসিসিআই সূত্র বলছে জানুয়ারি পর্যন্ত তিনি ফিট হয়ে যেতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। জল্পনার অবসান, নতুন হেড কোচের নাম চূড়ান্ত করে ফেলল কেকেআর। আগামী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হচ্ছেন অভিষেক নাইয়ার। শীঘ্রই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করবে নাইটরা। জল্পনাতেই শিলমোহর, আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হচ্ছেন অভিষেক নাইয়ার। শীঘ্রই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করবে নাইটরা। এর আগে অভিষেক কেকেআরই সহকারী কোচের পদে ছিলেন। জাতীয় দলেও সহকারী কোচ ছিলেন তিনি। এই প্রথম কোনো প্রথম সারির দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে চলেছেন অভিষেক নাইয়ার। মাঝে মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়ার্সের কোচ হন, তবে সেই দায়িত্বে এখনো পর্যন্ত সফল হননি। গত মরশুমটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। মেন্টর ডোয়েন ব্রাভো ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের জুটি নিয়ে সমালোচনাও হয়েছে। তারপরই পণ্ডিত বিদায় হয়। এবার কেকেআরের কোচের পদে ফিরতে চলেছে নাইট ব্রিগেডের পুরনো মুখ। 2024-এ মেন্টর গম্ভীরের অধীনে নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই দলের সহকারী কোচ ছিলেন অভিষেক নাইয়ার। পরে গম্ভীরের সঙ্গে ভারতের জাতীয় দলেও যান, যদিও সেই সফরটা সুখের হয়নি। বর্ডার গাভাস্কর ট্রফির ব্যর্থতার জেরে চাকরি যায় নাইয়ারের। তারপর আইপিএলের পাঁচপথে কেকেআরে ফিরে আসেন তিনি। এবার সেখানেই বড়সড় প্রমোশন হলো তার। বলা যায় তরুণ প্লেয়ারদের সঙ্গে নাইয়ারের দারুণ সম্পর্ক। রিঙ্কু সিং, অঙ্কক্রিশ রঘুবংশী বা হর্ষিত রানার মতো ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। এর আগে একাডেমির হেড কোচের দায়িত্বেও ছিলেন তিনি। সম্প্রতি রোহিত শর্মার ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে ছায়াসঙ্গীর মতো লেগেছিলেন। কেএল রাহুলের ফিটনেস এবং ফর্ম ফেরাতেও কাজ করেছেন তিনি। তরুণদের তুলে আনার কাজটা বেশ ভালো মতোই করেন অভিষেক। হেড কোচ হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে অভিষেক নাইয়ারকে। তার প্রথম কাজ হবে মিনি লিনামের আগে দলের কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে বা তার তালিকা করা। শোনা যাচ্ছে গত মরশুমে ব্যর্থ বহু তারকাকে এবার ছাড়তে চলেছে নাইটরা। সেই তালিকায় শুরুতেই নাম রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। এছাড়াও আন্ড্রেক নখিয়া, মঈন আলী, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসনদের মতো তারকাদের বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। আন্দ্রে রাসেলকে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে নাইয়ারকে। আবার আগামী মরশুমে কাদের সই করানো হবে সেই কৌশলও তাকেই ঠিক করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ধোনির উত্তরসূরি পেয়ে গেল সিএসকে। তরুণ তুর্কিকে ইঙ্গিতবাহী বার্তা চেন্নাইয়ের। চর্চা নেট দুনিয়ায়। ইডেনে হইচই ফেলে দিয়েছেন এই তরুণ উইকেট কিপার। নতুন উইকেট কিপার যিনি একেবারে মাহির মতো করে ম্যাচের ভুল পাল্টে দিতে পারেন, এমন তারকার খোঁজ পেয়েছে সিএসকে, এমনটাই মত নেটিজেনদের। সব মিলিয়ে গুজরাটের তরুণ উইকেট কিপারকে নিয়ে নেট পাড়ায় হইচই। কথা হচ্ছে উর্বিল প্যাটেলকে নিয়ে। সদ্য ইডেনে উইকেটের পিছনে দাঁড়িয়ে প্রায় ম্যাজিক দেখিয়েছেন গুজরাটের উইকেট কিপার। রঞ্জিতে বাংলার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনে সিদ্ধার্থ দেসাইয়ের ডেলিভারি অফসাইডে খেলার চেষ্টা করেছিলেন শাহবাজ আহমেদ। কানেক্ট না হওয়ায় বল যায় উর্বিলের হাতে। বলটা ধরার পর কয়েক মুহূর্ত অপেক্ষা করেন গুজরাট উইকেট কিপার। শট খেলার রিফ্লেক্সে পপিং ক্রিজে থাকা শাহবাজের বাঁ পা সামান্য উঠতেই বল ফেলে দেন। রিভিউ দেখে বঙ্গ অলরাউন্ডারকে আউট ঘোষণা করে আম্পায়ার। অতীতে মহেন্দ্র সিং ধোনিকে এমন স্টাম্পিং করতে দেখা গিয়েছে বহুবারই। বল ধরেই তাড়াহুড়ো না করে তিনি অপেক্ষা করেছেন ব্যাটারের পা জমি থেকে ওঠার জন্য। ঠিক সেটাই যেন কপি পেস্ট করেছেন তরুণ উর্বিল। আর করবেন নাই বা কেন? সিএসকের হয়ে আইপিএল খেলার সুবাদে এমএস এখন তার সতীর্থ। তরুণ উর্বিল ড্রেসিং রুম ভাগ করে নেন কিংবদন্তি কিপার ব্যাটারের সঙ্গে। শাহবাজকে স্টাম্প করার পরে তিনি বলেছিলেন, ধোনি ভাইকে এভাবে স্টাম্পিং করতে দেখেছি, তবে কিপিং করার সময় এত কিছু ভাবা যায় না। শাহবাজ একটু এগিয়ে খেলছিল, তাই ক্রিজে থাকা পা উপরে তুলবে ভারসাম্য বজায় রাখার জন্য, আর সেটাই হয়েছে। তবে ধোনির প্রতিভা ঈশ্বর প্রদত্ত, প্র্যাকটিস করে এমন হওয়া যায় না।
ইডেনে উর্বিলের সেঞ্চুরি সত্ত্বেও অবশ্য হেরেছে গুজরাট, কিন্তু এই স্টাম্পিং এর ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতে ভোলেননি চেন্নাইয়ের তরুণ তুর্কি। ক্যাপশনে লিখেছেন, কোনো বই থেকে এটা শিখিনি, কিংবদন্তি স্বয়ং থালার থেকে শিখেছি। সেই ভিডিওতে সিএসকের কমেন্ট, দারুণ স্টাম্পিং। উর্বিলকে জুনিয়র থালা বলেছেন গুজরাটের সতীর্থ রবি বিষ্ণই। সেই দেখেই নেটিজেনদের মধ্যে চর্চা, তাহলে কি মাহির উত্তরসূরি পেয়ে গেল চেন্নাই? হাই নিউজ নেটওয়ার্ক। সকাল থেকে গোয়ার আকাশের মুখভার, সঙ্গে প্রবল বৃষ্টি। মারগাঁওয়ের ফতরদার স্টেডিয়ামে যেখানে শুক্রবার হবে ডার্বি ম্যাচ, সেখানেও বৃহস্পতিবার বৃষ্টি। তবে ডার্বির আগে চুপচাপ ঘরে বসে থেকে বিলাসিতা না করে প্রবল বৃষ্টির মধ্যে ফুটবলারদের প্র্যাকটিস করাতে নেমে পড়লেন কোচ হোসে মলিনা। সকাল থেকে গোয়ার আকাশ শুধু মুখভার করেই ক্ষান্ত নয়, সঙ্গে প্রবল বৃষ্টিও। গোয়ার আবহাওয়ার পূর্বাভাস বলছে, গোয়ার দক্ষিণ দিকে মানে মারগাঁওয়ের ফতরদা স্টেডিয়ামে যেখানে শুক্রবার ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানেও বৃহস্পতিবার হালকা বৃষ্টির উল্লেখ রয়েছে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরে, পাঞ্জিমের দিকে। এমনিতে শুধু ডার্বি খেলা দক্ষিণেই হয়। মোহনবাগানের টিম হোটেলও গোয়ার দক্ষিণ দিকেই। এদিন সকাল থেকেই এমন প্রবল বেগে বৃষ্টি নেমেছে যে একটা সময় মনে হচ্ছিল বিকেল 4:30 উত্তরদাতে নির্দিষ্ট প্র্যাকটিস হয়তো বন্ধই রাখবে মোহনবাগান। কিন্তু সবুজ মেরুন শিবিরের এই মুহূর্তে যা দমবন্ধ করা পরিবেশ, তাতে ডার্বির আগে চুপচাপ ঘরে বসে থেকে বিলাসিতা করার সময় বোধহয় আর নেই। প্রবল বৃষ্টির মধ্যেই ফুটবলারদের প্র্যাকটিস করাতে নেমে পড়লেন কোচ হোসে মলিনা। উত্তরদার মাঠে বৃষ্টির মধ্যে তাদেরই প্র্যাকটিস করানো হলো, যারা মঙ্গলবার ডেম্পোর বিরুদ্ধে শুরুতে দলে ছিলেন না। যারা ম্যাচটা শুরু থেকে খেলেছেন, সেই টম আলড্রেড, দিমিত্রিরা জার্সি প্যান্ট পরে মাঠের ধারে ছোট্ট গ্যালারিতে বসেছিলেন। সাহালরা ব্যস্ত ছিলেন আইস বাথে। দীপক টাংরি সাধারণ পোশাকেই বসে রইলেন গ্যালারিতে। টম আলড্রেডের বাঁ পায়ের গোড়ালির উপরে দেখা গেল গভীর ক্ষত। আগের দিন ম্যাচে ডেম্পো ফুটবলারদের বুটের স্টাডে ক্ষতবিক্ষত হয়েছেন তিনি। বলছিলেন, অনেকবার রেফারিকে বলেছি, কোনো লাভ হয়নি। সুপার কাপ শুরুর মুখে রীতিমতো ফুরফুরে মেজাজে ছিল মোহনবাগান, চাপে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু একটা ডেম্পো ম্যাচ ড্র করতেই ঘুরে গিয়েছে পুরো পরিস্থিতিটাই। এখন সুপার কাপের সেমিফাইনালে যেতে হলে হারাতেই হবে প্রবল প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। ফলে কিছুটা পিছিয়ে থেকে শুক্রবার ডার্বি খেলতে নামতে হবে মোহনবাগানকে। টম আলড্রেডের তাতে কিছু অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। বলছিলেন, যেই অবস্থাতেই থাকি আমরা ডার্বি খেলতে নামবো জেতার মানসিকতা নিয়ে। গ্রুপে কি পজিশনে রয়েছি, ম্যাচে নামার আগে সেগুলি খুব একটা কিছু গুরুত্বপূর্ণ হবে বলে মনে হয় না। কিন্তু দিমিত্রি কামিংস, ম্যাকলারেনের মতো বিশ্বকাপার সমৃদ্ধ ফরওয়ার্ড লাইন বিদেশিহীন ডেম্পোর ডিফেন্স ভেদ করে গোল করতে পারল না, এটা তো অবশ্যই ভাবনার বিষয়। মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার এই তথ্যেও খুব একটা ঘাবড়ালেন বলে মনে হলো না। বললেন, ডেম্পো গোল বাঁচানোর জন্য সারাক্ষণ ডিফেন্স করে গিয়েছে। বড় দলের বিরুদ্ধে ছোট দলগুলি অনেক সময় গোল বাঁচানোর জন্য এরকম স্ট্র্যাটেজি নেয়। ইংল্যান্ডের ফুটবলেও এরকম দেখেছি। এগুলি ডার্বি ম্যাচে কোনো প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না। মাঠের ভেতরে টেকনিক্যাল কোনো বিষয় ডার্বিতে প্রভাব ফেলার মতো না হলেও ডার্বিতে মাঠের বাইরের গ্যালারির পরিস্থিতি নিয়ে কিন্তু চিন্তিত মোহনবাগান ডিফেন্ডার। বলছিলেন, এরকম বড় ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলে সত্যিই ভালো লাগে না। তবে মোহনবাগান সমর্থকরা নিশ্চয়ই টিভিতে ম্যাচ চলাকালীন আমাদের সমর্থন জানাবেন। টম আলড্রেড যাই বলুন, কোচ মলিনা কিন্তু ডেম্পোর বিরুদ্ধে ড্র করাটা একদমই ভালোভাবে নেননি। তবে দল ব্যর্থ হওয়ার জন্য শুধুই ফুটবলারদের নন, নিজেকেও সমানভাবে দায়ী করেছেন কোচ হোসে মলিনা। বলছিলেন, আমি দলের কোচ, ব্যর্থতার দায়ভার তো আমাকেই নিতে হবে। কিন্তু মোহনবাগানের মতো হেভি ওয়েট দল ডেম্পোর মতো দলের বিরুদ্ধে একটাও গোল করবে না। মলিনা বলেন, প্রচুর গোল নষ্ট হয়েছে আমাদের, আর সেই জন্যই তো বললাম, এই গোল না হওয়ার জন্য আমিও ব্যর্থতার সঙ্গে। আশা করছি ডার্বিতে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রুপ ম্যাচের প্রভাব ডার্বিতে পড়বে না। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।